আমার কালো গর্ভবতী বউকে নিয়ে হসপিটাল থেকে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধু রাফির সাথে বউ মেডিকেলের সামনে দেখা হয়ে গেল। আমার বউকে দেখে বন্ধু বলল, তুই কত স্মার্ট ছেলে, বিয়ে করবি স্মার্ট সৌন্দর্য দেখে, নয়তো মেয়ের বাবার টাকা পয়সা দেখে। তা তুই কি দেখে কালো মেয়ে বিয়ে করলি? কথাটা শুনে আমার বউ মনটা খারাপ করে দাঁড়িয়ে রইল। রাফির কথায় আমি সহজভাবে উত্তর দিলাম, নর্দমার ড্রেন থেকে কুকুরের বাচ্চা তুলতে দেখে রাফি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি, এটা কোন ধরনের উত্তর? পাশে থাকা বউ বলল, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমি বললাম, আমার মাথা ঠিক আছে। একদিন বৃষ্টির দিনে আমি যখন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন খেয়াল করি একটা মেয়ে নর্দমার ড্রেনে নেমে একটা কুকুরের বাচ্চাকে টেনে তুলছে। যে মেয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য নোংরা নর্দমার ড্রেনে নামতে পারে, সেই মেয়ে একটা মানুষের জন্য কতটা করতে পারে একটাবার ভেবে দেখেছিস? রাফি আমার কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর ডায়লগ মার্কা কথা বন্ধ কর। আরে সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবো, কলিং বেল বাজলে সুন্দরী বউটা দরজা খুলে যখন একটা মিষ্টি হাসি দিবে, সেটা দেখে তখনই তো শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে, তাই না বউ? একটু চিন্তা করে দেখ, ঠিক ওই মুহূর্তে তোর বউয়ের মতো যদি পেতনি টাইপের কেউ দরজা খোলে, তখন তো তাকে দেখে মেজাজ আরো খারাপ হয়ে যাবে। রাফির এমন অপমানজনক কথা শোনার পরেও আমি সাবলীল ভাবে হেসে ওকে বললাম, ধর তুই খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করলি, সারাদিন পরিশ্রম করার পর বাসায় ফিরে এসে দেখলি তোর বউ তোর রুমে তোর বিছানার মধ্যে অন্য একটা ছেলের বুকের উপর শুয়ে আছে, তখন তোর কেমন লাগবে? 2025 সালে এসেও যদি তুই একটা মেয়েকে গায়ের চামড়া দিয়ে বিবেচনা করিস, তাহলে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? সৌন্দর্য কিন্তু কখনোই স্থায়ী হয় না। নিজের পরিহিত চকচকা আয়রন করা শার্টটাও একসময় মলিন হয়ে যায়। তাই চামড়ার রং না খুঁজে বরং চরিত্র খোঁজার চেষ্টা কর, কারণ একজন চরিত্রবান স্ত্রী তোর জীবনটাকে সুন্দর করে তুলবে। আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে আমাকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা আমার শ্বশুরের আছে, আর আমি তাতেই খুশি। এই কথা বলে ওখান থেকে চলে গেল। কিছুদিন পর আমার বউ প্রেগনেন্ট অবস্থায় ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করছিল। আমি পাশের চেয়ারে বসা। এমন সময় আমার মোবাইলে ফোন আসলো। আমার বন্ধু রাফি রিসিভ করতে বলল, দোস্ত তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, কেন, কি হয়েছে? বিয়ের সময় আমাকে শ্বশুর সংসারে যা যা দিয়েছিল, ফ্রিজ, টেলিভিশন, এসি, ফার্নিচার, সব উপহার, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার তোর সাথে দেখা হওয়ার কিছুদিন পরেই আমার স্ত্রী ওর প্রেমিকের সাথে পালিয়েছে। আমি লজ্জায় কথাটা কোনো বন্ধুকে জানাইনি। আরো দুঃখজনক বিষয় হলো আমি শ্বশুর বাড়িতে খবর নিয়ে দেখি শ্বশুর মেয়ের প্রেমিককে মেনে নিল, আর বিয়ের সময় যে জিনিসগুলো উপহার দিয়েছিল সেগুলো ফেরত নিল। বিশ্বাস কর, লজ্জায় সমাজে কাউকে মুখ দেখাতে পারছি না। সব ঘটনা শুনে আমি বললাম, খুবই দুঃখজনক বিষয়, তোর জন্য আসলে খুব মায়া হচ্ছে ভাই, দয়া করে লজ্জা দিস না। যদি পারিস একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস। আমি চোখ বন্ধ করে বিয়ে করব, মেয়ের গায়ের রঙও দেখবো না, শ্বশুরের টাকা পয়সাও দেখবো না। আমি তখন বললাম, সে না হয় দেখবো, তো এখন আছিস কোথায়? আমার এখানে চলে আয়, কয়েকদিন থেকে যা, ভালো লাগবে। না রে দোস্ত, যাবো না, ভাবিকে মুখ দেখাতে পারবো না, ভাবিকে বলে দিস আমি সরি বলেছি। এ কথা বলে ফোনটা কেটে দিল। আরেকদিন পাশের বাসার আন্টি একটু উপহাস করে আমার মাকে বলল, ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না যেন আবার। আমার মা বলল, না রে বোন, কিছু মনে করবো কেন? সেদিন আমার মেয়ে বলছিল, আমাদের বাসায় যে নতুন কাজের মেয়েটা এসেছে, সেই মেয়েটা যদি আপনার ছেলের বউয়ের পাশে দাঁড়ায়, তাহলে আপনার ছেলের বউকে মনে হবে কাজের মেয়ে, আর কাজের মেয়েটাকে মনে হবে আমার ছেলের বউ। এ কথাটা বলে আন্টি এমন ভাবে হাসতে লাগলো, মনে হলো দুনিয়ার সেরা জোকসটা উনি বলেছেন। আন্টির কথা শুনে মা শান্ত গলায় বলে দিল, ভাবি আপনার মনে আছে, আপনার একবার হঠাৎ করে শরীর ভীষণ খারাপ করেছিল, আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে বিছানায় প্রসাব করে দিয়েছিলেন। আমি গিয়ে দেখি আপনার নিজের পেটের অতি সুন্দরী মেয়েটা লিজা আপনার কাছে আসেনি, নাক মুখ কাপড় দিয়ে ঢেকে কাজের মেয়েটাকে বলেছিল পরিষ্কার করতে। অথচ মাসখানেক আগে আমার ভীষণ রকম পেট খারাপ হয়েছিল, আমি 2-3 বারের বেশিও বিছানা নষ্ট করে ফেলতাম। আমার ছেলের বউ তখন নিজ হাতে এগুলো পরিষ্কার করত, আমায় নিজ হাতে গোসল করাতো, অথচ কাজের মেয়ে আমার বাসাতেও ছিল। আপনার মেয়েকে বলে দিবেন, হতে পারে আমার ছেলের বউয়ের গায়ের রংটা একটু কালো, কিন্তু পরের মেয়ে হয়ে ওই 2 বছরে আমার ছেলের বউ আমার যতখানি সেবা যত্ন করেছে, সে 24 বছরের জীবনেও এতটা সেবা যত্ন নিজের জন্মদাত্রী মাকেও করেনি। এ কথা বলে আমার মা ওখান থেকে চলে আসলো। আমার স্ত্রী শ্রাবণী যখন চায়ের কাপটা আমার মায়ের ফুফাতো ভাইয়ের হাতে দিল, তখন খালু হাত বাড়িয়ে আবার ভ্রুকুচকে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, চা বানানোর আগে হাতটাকে ধুয়ে নিয়েছিলে কেন ভাই? তোমার কি মনে হচ্ছে আমার ছেলের বউ তোমাকে ময়লা হাত দিয়ে চা বানিয়ে দিয়েছে? আমার খালু তখন ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার ছেলের বউকে যদি 1 ঘন্টা ধরে ভীম সাবান দিয়ে ঘষা মাজা করা হয়, তবু আমার মনে হয় তার গায়ে ময়লা লেগে থাকবে। সেদিন আমার বউ খালুকে কিছু বলতে পারেনি, মুখে কাপড় দিয়ে নীরবে কান্না করে আমার রুমের দিকে চলে আসলো। অথচ প্রকৃতির কি সুন্দর নিয়ম, খালুর মেয়ের বাচ্চা হওয়ার সময় জরুরিভাবে ও নেগেটিভ রক্ত লাগবে, কোথাও রক্তের ব্যবস্থা হচ্ছিল না। খালু ডাক্তারের অফিসে বসে এদিক ওদিক রক্তের জন্য ফোন করছিল। ঠিক এমন সময় আমার স্ত্রী শ্রাবণী তখন তাকে রক্ত দিতে হসপিটালে চলে গেছিল এবং রক্ত দিল। সুস্থ হবার পর আমার খালু যখন মিষ্টি নিয়ে আমাদের বাসায় আসে, তখন মা সবার সামনে খালুকে বলেছিল, তোমার চোখে আমার বউয়ের সারা গায়ে সারাক্ষণ ময়লা লেগে থাকে তাই না? অথচ আজ সেই ময়লা মেয়েটার রক্তই তোমার মেয়ের শরীরের ভেতর ঘোরাঘুরি করছে। সেদিনের অপমানের প্রতিশোধ স্বরূপ আমার ছেলে বউ যদি বলতো তোমায় রক্ত দিবে না, তাহলে আজ তোমার মেয়ে দুনিয়ায় হেঁটে বেড়াতে পারত না। তাই আমার বৌমার গায়ের রংটাকে বড় করে না দেখে তার ভেতরের মহা অনুভবতাটাকে বড় করে দেখো। সেদিন আমার খালু কোনো উত্তর দিতে না পেরে শুধু চোখে জল
ছলছল করছিল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে খেয়াল করি শ্রাবণী বিছানায় নেই। বেলকনিতে এসে দেখি শ্রাবণী বেলকনির গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, তোমার গায়ের রং কালো বলে সেজন্য তুমি মন খারাপ করো, তাই না? শ্রাবণী আমার কথায় হেসে বলল, মোটেও আমি মন খারাপ করি না। আল্লাহ তাআলা আমায় অন্য সবার মতো অতি যত্ন করে বানিয়েছেন। আল্লাহ তাআলা কারো মাঝে অপূর্ণতা রাখে না। একদিকে না হলেও অন্যদিকে আল্লাহ তাআলা ঠিকই পুষিয়ে দেন। আমি কালো হলেও স্বামী, শাশুড়ি, ননদের থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি ততটা ভালোবাসা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটাও পাইনি। আমি মুচকি হেসে জড়িয়ে ধরে বললাম, আমি মানুষ চিনতে ভুল করিনি শ্রাবণী। কিছুদিন পরে আমার স্ত্রী শ্রাবণীকে মেডিকেলে ভর্তি করেছি। ওর এখন ডেলিভারির সময়। শ্রাবণী যখন ডেলিভারি পেইন নিয়ে হসপিটালে কাতরাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিলাম। আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে খুব কান্না করছিলাম। শ্রাবণীর বাচ্চা হওয়ার সময় প্রসব বেদনায় যখন চিৎকার করছিল বাইরে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এদিকে বাসায় আমার মা জায়নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে একাধারে কান্না করে যাচ্ছে। আমার মা মুনাজাতে বলল, ইয়া মাবুদ, আমার এই জিন্দেগির সমস্ত ইবাদতের বিনিময়ে আমার ছেলে বউ নাতিকে সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দাও। আরো বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে আল্লাহর দরবারে মোনাজাতে বলতে লাগলো এবং অঝরে কান্না করতে লাগলো। মোনাজাত শেষ করতেই হসপিটাল থেকে ফোন আসলো। মোবাইলটা রিসিভ করে কানে দিতে বললাম, আম্মু, তোমার নাতি সুস্থভাবে দুনিয়াতে এসেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, বৌমা কেমন আছে? আমি বললাম, তারা দুজনেই সুস্থ আছে। ঠিক আছে বাবা, তুই ওখানে থাক, আমি আসছি। একথা বলে মা তাড়াতাড়ি করে উঠে হসপিটালের দিকে রওনা দিল। আমি শ্রাবণীর পাশে গিয়ে বললাম, তুমি কেমন আছো শ্রাবণী? আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়ল আর বলল, আমার বাচ্চাটা কি আমার মতো কালো হয়েছে? আমি বললাম, না, আমাদের বাচ্চা ফুটফুটে সুন্দর হয়েছে। এমন সময় আমার মা এসে শ্রাবণীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মায়ের কান্না দেখে রীতিমতো ডাক্তার সাহেব অবাক হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, দয়া করে আমায় কেউ ভুল বুঝবেন না। আমি এটা বলিনি ফর্সা মেয়েরা খারাপ হয়। মানুষের মন দিয়ে বিবেচনা করুন, সাদা চামড়া কিংবা পয়সাওয়ালা লোক দেখে নয়। গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।